হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কনসেপচুয়াল ফিজিক্স স্টাডি সেন্টার। আমি মনোজ কর্মকার। আজ তোমাদের পড়াবো লেন্সের দ্বিতীয় ক্লাস। লেন্সের দ্বিতীয় ক্লাসে আজ আমরা পড়ব সেটা হচ্ছে লেন্সের ক্রিয়া, অর্থাৎ লেন্স কিভাবে কাজ করে। এর আগে আমরা গ্লাস স্ল্যাবের মধ্যে দিয়ে আলো কিভাবে যায় দেখেছি, প্রিজমের মধ্যে দিয়ে আলো কিভাবে যায় দেখেছি। এবারে দেখব লেন্সের মধ্যে দিয়ে আলো কিভাবে যায়। গ্লাস স্ল্যাব এবং প্রিজম এই দুটোর সাথে লেন্সের যে পার্থক্য সেটা হচ্ছে যে লেন্সের যে সারফেসটা সেটা গোল সারফেস, আর গ্লাস স্ল্যাব এবং প্রিজমের যে সারফেস ছিল সেটা ফ্ল্যাট সোজা সারফেস ছিল। যখন আমরা গ্লাস স্ল্যাবের ক্ষেত্রে করেছিলাম যে এখানে আমার একটা গ্লাস স্ল্যাব যদি থাকে এবং এই গ্লাস স্ল্যাবের মধ্যে যদি তির্যকভাবে আলো গিয়ে আপতিত হয়, তাহলে আমরা এখানে একটা এঁকেছিলাম অভিলম্ব, এবং স্নেলের সূত্র অনুযায়ী এই আলোটা অভিলম্বের দিকে সরে আসবে, অর্থাৎ এই দিকে যাবে। ফলে কি হবে, এখানে আপতন কোণ বেশি এবং এখানে প্রতিসরণ কোণ কম। এরপর যখন গ্লাস স্ল্যাব থেকে আলো আবার প্রথম মাধ্যমে অর্থাৎ বায়ু মাধ্যমে যাচ্ছে, তখন এই আলোটা এখানে একটা অভিলম্ব যদি আঁকি আমি, তো অভিলম্বের থেকে দূরে সরে যাচ্ছিল। এবং ক্যালকুলেশন করে দেখিয়েছিলাম যে প্রথমে যে আলোটা যাচ্ছিল এবং লাস্টে যে আলোটা বেরোচ্ছে, এই দুটো রশ্মির যে গতিপথ সেটা একে অপরের সাথে সমান্তরাল হয়। তার কারণ হচ্ছে এখানের দুটো মাধ্যম আবার এখানের দুটো মাধ্যম পরস্পরের সঙ্গে সমান। প্রিজমের ক্ষেত্রেও এই প্রতিসরণের সূত্রটা একইভাবে প্রযোজ্য, কিন্তু প্রিজমের ক্ষেত্রে কেন আমার এই রশ্মিটা আর এই রশ্মিটা একই পথে যায়নি, তার কারণ হচ্ছে প্রিজমের গঠন। একটা প্রিজমকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে যেমন দুটো তল, যে তল দুটোতে আলোর প্রতিসরণ হচ্ছে সেই দুটো তল পরস্পরের সঙ্গে সমান্তরাল। যখন দুটো তল পরস্পরের সঙ্গে সমান্তরাল হবে, তখন এখানে যে কোণে আলো প্রবেশ করবে এখান থেকে সেই একই কোণে আলো বাইরে বেরোবে। এর ফলে যেটা হয়, এই রশ্মিটা এবং এই রশ্মিটা পরস্পরের সঙ্গে সমান হয়। এটা হচ্ছে কনসেপ্ট। এবার দেখো এইখানে প্রিজমের ক্ষেত্রে কি হবে। প্রিজমের ক্ষেত্রে আলো এখানে প্রবেশ করলো, এবার এখানেও আমি যদি অভিলম্ব একটা আঁকি তাহলে একইভাবে এই প্রতিসরণের সূত্র প্রযোজ্য হবে। অর্থাৎ এখানে আলো যদি আই কোণে প্রবেশ করে তাহলে এখানে আর কোণে প্রতিসৃত হলো এবং আর এর মান আয়ের থেকে কম হবে। এবার দেখো এখানে আমরা কি করব, এখানে আমাকে আরেকটা অভিলম্ব আঁকতে হবে। এবার কিন্তু আলোক রশ্মি যে কোণে আপতিত হলো তার থেকে বেশি কোণে প্রতিসৃত হবে। তার কারণ হচ্ছে যে আলো এখানে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে। এখানে এটা হচ্ছে ঘন মাধ্যম কাঁচ, এখানে হচ্ছে লঘু মাধ্যম বায়ু, এখানেও লঘু মাধ্যম বায়ু। এখানে এটা লঘু মাধ্যম বায়ু, এখানে ঘন মাধ্যম কাঁচ, আবার লঘু মাধ্যম বায়ু। তাহলে সব ক্ষেত্রেই আমার কি হচ্ছে না, এখানে সাইন আই বাই সাইন আর সমান মিউ, এই সূত্রটি কিন্তু প্রযোজ্য, এখানেও প্রযোজ্য, এখানেও প্রযোজ্য, কিন্তু পার্থক্য করে চলে আসছে এই সারফেসগুলোর জন্য। এখানে এই সারফেসটা একটা অপরের সাথে সমান্তরাল, কিন্তু এখানকার এই সারফেসটা আর এই সারফেসটা একে অপরের সাথে সমান্তরাল নয়। তাহলে এখানে আলো যখন অভিলম্বের থেকে দূরে সরে যাবে তখন আলোটা এইভাবে বেরোবে, ফলে এটা হবে আমার প্রতিসরণ কোণ। তার জন্য এখানে কি হয় না, আলোক রশ্মি ঢুকছে যেটা আর বেরোচ্ছে যেটা, এরা কিন্তু একে অপরের সাথে প্যারালাল নয় বা সমান্তরাল নয়। এবং এখানে আমরা যদি এটাকে শুরুর আলোক রশ্মিটাকে বাড়িয়ে দিই এভাবে, যেমন এখানে বাড়িয়েছিলাম, তাহলে আমরা একটা চ্যুতি দেখতে পাই যে চ্যুতি কোণের মানটা হয় এখানকার কোণ I1, এখানকার কোণ I2
মাইনাস এই যে প্রিজমের কোণ এ, এই এ কোণটা এখানে হয়, এটা হচ্ছে আমার এখানে চ্যুতি কোণ। এর উপর নির্ভর করে বা এটা যদি বুঝে গিয়ে থাকো তাহলে আমরা লেন্সের ক্রিয়াটাও খুব সহজেই বুঝতে পারবো। তো চলো এবার দেখি একটা লেন্স কিভাবে কাজ করে। একটা লেন্সকে যদি আমরা একটু মোটা করে আঁকি তো প্রথমে আমরা দেখব যে উত্তল লেন্সের ক্রিয়াটা কেমন হয় বা উত্তল লেন্স কিভাবে কাজ করে। উত্তল লেন্স কিভাবে কাজ করে সেটা বোঝার জন্য এর হেডিং দাও উত্তল লেন্সের ক্রিয়া। উত্তল লেন্স কিভাবে কাজ করে একদম আমরা খুব বেসিক থেকে বুঝবো স্নেলের সূত্র প্রয়োগ করে। তো ধরো নাও এটা হচ্ছে আমার একটা উত্তল লেন্স। এবারে উত্তল লেন্সে এটা হচ্ছে আমার প্রধান অক্ষ। আমরা প্রধান অক্ষ আগের ক্লাসে বলেছিলাম প্রধান অক্ষ বলতে কি বুঝি। এবার মনে করো কিছু আলোক রশ্মি যারা প্রধান অক্ষের সাথে সমান্তরাল তারা এসে লেন্সে আপতিত হলো। এই একটা রশ্মি, এই একটা রশ্মি, এখানে একটা রশ্মি নিলাম আর এখানে একটা রশ্মি নিলাম। এই যে আমি চারটে রশ্মি নিয়েছি, এটাকেও একটা নিয়ে নাও, পাঁচটা রশ্মি এই লেন্সের এই দিকের প্রান্তে এসে আপতিত হলো। এবার আমার ঘটনাটা কি ঘটবে, আলোক রশ্মিগুলো লেন্সের মধ্যে দিয়ে কিভাবে যাবে এবং লেন্স থেকে যখন বেরোবে তারা কিভাবে বেরোবে এটা আমাকে বুঝতে হবে। আমি প্রয়োগ করব কি প্রিজম ক্ষেত্রে যেটা শিখলাম সেটা, এবং স্নেলের সূত্র আমরা এখানে প্রয়োগ করব। তাহলে দেখো যখন এই আলোক রশ্মিটা নিয়ে কাজ করবে তখন বাকি লেন্সটা নিয়ে ভাবার কোনো দরকার নেই, তখন শুধুমাত্র লেন্সের এই অংশটা ভাবো। এবার খুব ভালো করে লক্ষ্য করো দেখি যে লেন্সের যে এই অংশটা দেখতে পাচ্ছি, এই অংশটা দেখতে এই যে এই জায়গাটা দেখতে কি অনেকটা প্রিজমের মতো নয়? এই জায়গাটা দেখতে তো অনেকটা প্রিজমের মতো, এবং যেখানে আলোক রশ্মি সমান্তরালভাবে এসে পড়েছে। তাহলে যদি একটা এরকম প্রিজমের মধ্যে আলো সমান্তরালভাবে এসে এভাবে পড়ে তাহলে আমাকে কি করতে হবে, এখানে একটা অভিলম্ব আঁকতে হবে এবং সেই অভিলম্ব থেকে আলোটা অভিলম্বের দিকে সরে যাবে। এখানে আমাকে আরেকটা অভিলম্ব আঁকতে হবে এবং এখানে আলোক রশ্মি অভিলম্ব থেকে আরও দূরে সরে যাবে। অর্থাৎ দেখতে পাচ্ছি যে আলোক রশ্মিটা প্রথমে কিছুটা বেঁকে গেল, তারপরে আরও বেঁকে গেল। তার মানে এই আলোক রশ্মিটা এখানে যখন এই লেন্স থেকে বাইরে বেরোবে তখন এই আলোক রশ্মিটা কি হবে না, প্রথমে কিছুটা বাঁকবে তারপরে আরও কিছুটা বেঁকে এদিকে চলে যাবে। তাহলে এটা হলো আমার ওপরের আলোক রশ্মিটার ঘটনা। এবার একবার নিচের আলোক রশ্মিটার কথা ভাবি। তো নিচের যে অংশটা দেখতে পাচ্ছি এই অংশটা ঠিক একটা উল্টানো প্রিজমের মতো, যেখানে প্রিজমটা আমার উল্টে আছে এবং এখানেও আমি একটা সমান্তরাল রশ্মি এখানে নিলাম। এবারে দেখো এখানে আমাকে করতে হবে, এখানে একটা অভিলম্ব আমাকে আঁকতে হবে। যখনই প্রতিসরণ হবে এই অভিলম্ব আঁকলেই কিন্তু আমরা বুঝতে পারবো আলোক রশ্মি কোন দিকে যাবে। এবার এখানে এই কোণটা হচ্ছে আপতন কোণ। যখন আলোক রশ্মি বায়ু থেকে এই প্রিজমের মধ্যে প্রবেশ করবে তখন আলো অভিলম্বের দিকে সরে যাবে, মানে আলোটা এই দিকে যাবে। এবং এই যে কোণটা দেখতে পাচ্ছি আর, এই আর কোণটা হচ্ছে এখানে প্রতিসরণ কোণ। এবারে আলো এখানে এসে পড়লো, এখানে আমি আরেকটা অভিলম্ব এঁকে ফেললাম। আলোক রশ্মি যেহেতু ঘন মাধ্যম, এটা হচ্ছে আমার এখানে ঘন মাধ্যম আর এটা হচ্ছে লঘু মাধ্যম, অর্থাৎ এবার আলো আমার ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাবে।
তাহলে কি করব, এই আলোক রশ্মিটাকে আমি অভিলম্ব থেকে আরও দূরে সরিয়ে দেবো, ফলে এই যে কোণটা পাবো এটা হচ্ছে আমার এখানে প্রতিসরণ কোণ, আই ড্যাশ দিলাম। তার মানে এখানে যেমন আলোক রশ্মি সোজা এসে নিচের দিকে নেমে গেল, এখানে আলোক রশ্মি সোজা এসে ওপরের দিকে উঠে গেল। তো এখানে যেটা হয়, এই আলোক রশ্মিটা এখান থেকে এদিকে বেঁকে যায়, তারপর এখান থেকে এইভাবে পেরিয়ে যায়। অন্যান্য আলোক রশ্মিগুলোর ক্ষেত্রেও তাই হবে। এই আলোক রশ্মিটার ক্ষেত্রে কেমন হবে, এখানে যদি শুধুমাত্র আমরা এই অংশটা আর এই অংশটা দেখি, তাহলে এই অংশটা আর এই অংশটা দেখতে কেমন দেখা যাক। এই অংশটা এরকম আর এই অংশটা হচ্ছে এরকম। এটাকেও কিন্তু আমরা একটা প্রিজমের অংশই বলতে পারি, এটাও হচ্ছে একটা প্রিজমের অংশ, বাকি অংশটা এটা। তাহলে শুধুমাত্র এই অংশটা দেখলে এটা একটা প্রিজমের অংশ, তার মানে আলো এখানেও কিন্তু এইভাবে বেঁকে যাবে। তাহলে কি হবে, এখানকার আলোটা এখান থেকে এখানে আসবে, তারপর এখান থেকে এইভাবে বেরিয়ে যাবে। এখানকার আলোটাও এখান থেকে এখানে আসবে, তারপর এখান থেকে এইভাবে বেরিয়ে যাবে। এইভাবে কি হয়, সমস্ত আলোক রশ্মিগুলো, যে আলোক রশ্মিগুলো লেন্সে এসে আপতিত হলো, সেই রশ্মিগুলো প্রতিসরণের পর একটা নির্দিষ্ট বিন্দুর অভিমুখে তারা গেল এবং একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে রশ্মিগুলো জমা হচ্ছে। এই বিন্দুটার নাম হচ্ছে ফোকাস, এটাকে ফোকাস বলা হয়, এফ দিয়ে লিখি আমরা, সমান্তরাল রশ্মিগুচ্ছ। আর যেহেতু এখানে রশ্মিগুলো, সমান্তরাল রশ্মিগুলো এই লেন্স থেকে বেরিয়ে, এই লেন্সটা থেকে বেরিয়ে একটা নির্দিষ্ট বিন্দুর অভিমুখে যাচ্ছে, অর্থাৎ এই রশ্মিগুলো হয়ে যাচ্ছে অভিসারী রশ্মি। তাহলে এখানে আমার যে রশ্মিগুলো ছিল, এই রশ্মিগুলো ছিল সমান্তরাল রশ্মি, আর এখানে যে রশ্মিগুলো পেলাম আমরা, এই রশ্মিগুলো হচ্ছে অভিসারী রশ্মি। তাহলে যদি কিছু সমান্তরাল রশ্মি লেন্সের মধ্যে দিয়ে যায়, এই উত্তল লেন্সের মধ্যে দিয়ে, তখন তারা অভিসারী রশ্মিতে পরিণত হচ্ছে। তার জন্য এই যে উত্তল লেন্স, এই উত্তল লেন্সের আরেকটা নাম হচ্ছে অভিসারী লেন্স। তাহলে উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন? উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় তার কারণ হচ্ছে, যদি কিছু সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ উত্তল লেন্সে গিয়ে আপতিত হয়, লেন্স থেকে প্রতিসরণের পর তারা অভিসারী আলোক রশ্মি গুচ্ছে পরিণত হয়। সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছকে অভিসারী আলোক রশ্মি গুচ্ছে পরিণত করছে একটা উত্তল লেন্স, তাই উত্তল লেন্সকে বলা হয় অভিসারী লেন্স। ঠিক একইভাবে আমরা অবতল লেন্স কিভাবে কাজ করে সেটাও ব্যাখ্যা করতে পারি। তো অবতল লেন্সের ক্রিয়াটা এবার আমরা বুঝব। অবতল লেন্সের ক্রিয়া মানে অবতল লেন্স কিভাবে কাজ করে। অবতল লেন্সের কাজ বোঝার জন্য আমি এখানে একটা অবতল লেন্স প্রথমে এঁকে ফেলি। তো এটা হচ্ছে আমার একটা অবতল লেন্স। এই যে অবতল লেন্সটা পাচ্ছি আমি, এবার এই অবতল লেন্সের এটা হচ্ছে আমার প্রধান অক্ষ। প্রধান অক্ষের সাথে সমান্তরাল কিছু আলোক রশ্মি আমাদের অবতল লেন্সে গিয়ে আপতিত হলো। সমান্তরাল কিছু আলোক রশ্মি গুচ্ছ অবতল লেন্সে গিয়ে আপতিত হলো। এই আমি এঁকে ফেললাম সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছগুলো। এবার দেখো, এই যে সমান্তরাল আলোক রশ্মিগুলো অবতল লেন্সে গিয়ে আপতিত হচ্ছে, এবার এখানেও আমরা যদি একেবারে এই ধারের রশ্মিটার কথা ভাবি, তো সেখানে সারফেসটা হচ্ছে এরকম এরকম। এখন এটাকে আমরা একটা এরকম প্রিজমের অংশ ভাবতে পারি।
এখান থেকে এটা একটা প্রিজমের অংশের মতো মনে হচ্ছে, অর্থাৎ এটা আমার একটা প্রিজমের মতো। এবার আলো যখন এই বিন্দুতে এসে পড়বে তখন ও দেখবে এখানকার সারফেসটা কেমন, পরে এটা কি হয়েছে তার সাথে ওর কোনো সম্পর্ক নেই। এখানকার রেটা শুধুমাত্র এই জায়গার গঠনটাকেই বুঝবে, অন্য জায়গার গঠন কেমন আছে দেখার দরকার নেই। যেখানে যেখানে আলো গিয়ে পড়ছে সেখানকার সারফেসটার গঠন কেমন সেটা ইম্পর্টেন্ট। তাহলে এখানকার সারফেসটা যা গঠন তাতে করে এটা আমার একটা প্রিজমের মতো দেখতে লাগছে। তাহলে যদি তাই হয় তাহলে একটা সোজা প্রিজম যদি থাকে তো সোজা একটা প্রিজমে আলো যদি গিয়ে পড়ে তাহলে এর আগেই দেখেছি আমরা সোজা প্রিজমে আলো গিয়ে পড়লে আলোটা নিচের দিকে বেঁকে যায়, অর্থাৎ এক্ষেত্রে যে আলোটা দেখতে পাচ্ছি আমরা এই আলোটা নিচের দিকে এরকম বেঁকে যাবে। ঠিক একইভাবে উল্টানো প্রিজম এখানে পাবো। এখানে যদি আমরা একটা উল্টানো প্রিজম এভাবে পেয়ে যাই তাহলে বলতে পারি যে এখান থেকে আলোক রশ্মি গুচ্ছ এইভাবে দূরে সরে যাবে। এখানকার যে আলোক রশ্মিটা আছে এখানকার আলোক রশ্মিটা এইভাবে দূরে সরে যাবে। এখানকার যে আলোক রশ্মিটা আছে এটা এভাবে দূরে সরে যাবে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি যে আলোক রশ্মিগুলো আছে এই আলোক রশ্মিগুলো লেন্সের প্রধান অক্ষ থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। তাহলে উত্তল লেন্সের ক্ষেত্রে কি হচ্ছিল, রেগুলো প্রধান অক্ষের দিকে এসে মিলিত হচ্ছিল, আর এখানে যেটা হচ্ছে রেগুলো প্রধান অক্ষ থেকে দূরে দূরে সরে যাচ্ছে। তাহলে যদি এদিক থেকে আমরা যখন দেখি যে কিছু রশ্মি প্রতিসরণের পর এই রশ্মিগুলো কি হচ্ছে, অপসারী রশ্মিতে পরিণত হচ্ছে। আমরা এর আগে বলেছিলাম যে রশ্মি তিন রকমের হয়। কিছু রশ্মি হচ্ছে সমান্তরাল রশ্মি, যে রশ্মিগুলো সমান্তরাল তারা সমান্তরাল রশ্মি। যে রশ্মিগুলো নির্দিষ্ট অভিমুখে যাচ্ছে এদেরকে অভিসারী রশ্মি বলা হয়, আর যে রশ্মিগুলো একটা নির্দিষ্ট বিন্দু থেকে বেরোচ্ছে মনে হচ্ছে তাদের অপসারী রশ্মি বলা হয়। এখানে যে বিন্দু থেকে রশ্মিগুলো বেরোচ্ছে বলে আমাদের মনে হবে সেটা হচ্ছে এই বিন্দুটা, এই বিন্দুটা, এই বিন্দুটা, অর্থাৎ এখান থেকে মনে হবে রশ্মিগুলো যেন বাইরের দিকে বেরোচ্ছে। এই যে বিন্দুটা দেখতে পাচ্ছি এই বিন্দুটা হচ্ছে এই অবতল লেন্সের ক্ষেত্রে ফোকাস। যদিও আমরা ফোকাস সম্পর্কে পরে এর পরেই আলোচনা করব ফোকাস বলতে কি বুঝি। তো এটা হলো আমার অবতল লেন্সের ক্রিয়া, আর এর আগে যেটা বললাম সেটা হচ্ছে উত্তল লেন্সের ক্রিয়া। তাহলে অবতল লেন্সকে আমাদের অপসারী লেন্স বলা হয়, যেহেতু এখান থেকে আলোক রশ্মিগুলো প্রতিসরণের পর অপসারী রশ্মিতে পরিণত হচ্ছে, তাই অবতল লেন্সকে আমরা বলবো অপসারী লেন্স। তাহলে উত্তল লেন্স হলো অভিসারী লেন্স আর অবতল লেন্স হলো অপসারী লেন্স। এবার আমরা পড়ব লেন্সের ফোকাস তল এবং ফোকাস দূরত্ব বলতে কী বোঝায়। দর্পণের ক্ষেত্রে আমরা ফোকাস তল এবং ফোকাস দূরত্ব পড়েছি। লেন্সের ক্ষেত্রে আমাদেরকে ফোকাস তল এবং ফোকাস দূরত্ব পড়তে হবে। তো দেখো লেন্সের ফোকাস তল এবং ফোকাস দূরত্ব বলতে কী বোঝায়। প্রথমে আমি উত্তল লেন্সের কথা বিবেচনা করি। তো এটা হচ্ছে আমার একটা উত্তল লেন্স, এটা উত্তল লেন্সের প্রধান অক্ষ। এবার দেখো কিছু সমান্তরাল রশ্মি, যেমন দর্পণের ক্ষেত্রে ফোকাস যখন আমরা বলেছিলাম তখন বলেছিলাম যে সমান্তরাল রশ্মিগুলো যে বিন্দুতে মিলিত হয় বা যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় সেই বিন্দুকে বলা হয় ফোকাস। তাহলে ফোকাস কোথায় সেটা নির্ণয় করার জন্য আমাদেরকে নিতে হবে কিছু সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ। তো এই হচ্ছে আমার কিছু সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ, এই হচ্ছে আমার কিছু সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ। আমরা যখন পাতলা লেন্সের কথা বলবো তখন কেবলমাত্র আমরা এখানে একটা লাইন এভাবে আঁকবো এবং আলোক রশ্মিটা যেন এই লাইন থেকেই তার পাথটাকে পরিবর্তন করছে এটা ধরে নেব। অর্থাৎ এই লাইন পর্যন্ত আলোক রশ্মি সোজা আসছে,
তারপর তারা এখান থেকে একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে পেরিয়ে যাচ্ছে। এখান থেকে আলোক রশ্মিগুলো একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে পেরিয়ে যাচ্ছে। তাহলে প্রধান অক্ষের সাথে সমান্তরাল কিছু আলোক রশ্মি গুচ্ছ প্রতিসরণের পর, প্রতিসৃত হবার পর একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে। এই যে নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় এটাকে বলা হয় এই লেন্সের ফোকাস, বা একে বলা হয় মুখ্য ফোকাস। এটি হচ্ছে এই লেন্সের মুখ্য ফোকাস। আবার দেখো আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে যে যদি কোনো একটা উত্তল লেন্সের প্রধান অক্ষের উপর মনে করো এখানে একটা বস্তু আছে, এবার এই বস্তু থেকে আলোক রশ্মি গুচ্ছ লেন্সে গিয়ে আপতিত হবে। লেন্সে গিয়ে এই কিছু রশ্মিগুলো আপতিত হলো। ধরে নাও প্রতিসরণের পর এই রশ্মিগুলো সমান্তরাল রশ্মিতে পরিণত হলো। প্রতিসরণের পর এই রশ্মিগুলো সমান্তরাল রশ্মিতে পরিণত হলো। সেক্ষেত্রে এটাও কিন্তু হচ্ছে আমার মুখ্য ফোকাস। এটাও একটা মুখ্য ফোকাস। তাহলে আমরা লেন্সের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে একটা লেন্সের বাঁ দিকে এবং ডান দিকে দুটো ফোকাস রয়েছে। এই যে বাঁ দিকের ফোকাসটা পাই এটাকে আমরা বলি প্রথম মুখ্য ফোকাস, আর ডান দিকে যে ফোকাসটা পাই এটাকে বলা হয় দ্বিতীয় মুখ্য ফোকাস। তাহলে আমরা উত্তল লেন্সের জন্য দুটো মুখ্য ফোকাস পেলাম। একটা মুখ্য ফোকাস হচ্ছে যে বিন্দুতে একটা বস্তুকে রাখলে সেই বস্তুর থেকে বেরিয়ে যাওয়া রশ্মিগুলো লেন্সের দিয়ে যাওয়ার পর সমান্তরাল রশ্মিতে পরিণত হচ্ছে। আর আরেকটা হচ্ছে সমান্তরাল কিছু রশ্মি আসার পর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হচ্ছে। এটাকে বলা হচ্ছে দ্বিতীয় মুখ্য ফোকাস, এটাকে বলা হচ্ছে প্রথম মুখ্য ফোকাস। আর এই যে লেন্স থেকে ফোকাসের যে দূরত্ব, অর্থাৎ লেন্সের আলোক কেন্দ্র ও এবং ফোকাস, এই যে দূরত্বটা পাচ্ছি আমি OF1, এটাকে F দিয়ে লেখা হয়। এটা হচ্ছে লেন্সের ফোকাস দৈর্ঘ্য। দর্পণের ক্ষেত্রে যেটা ছিল সেটা হচ্ছে ফোকাস থেকে মেরুর দূরত্ব ফোকাস দৈর্ঘ্য। এখানে হচ্ছে ফোকাস থেকে আলোক কেন্দ্রের যে দূরত্ব এটাকে বলা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য। এখানেও ফোকাস থেকে আলোক কেন্দ্রের যে দূরত্ব এই দূরত্বটাকে বলা হচ্ছে আমার ফোকাস দৈর্ঘ্য F। F মানে হচ্ছে ফোকাস দৈর্ঘ্য। এবং একটা লেন্সের ক্ষেত্রে প্রথম মুখ্য ফোকাসের দূরত্ব আলোক কেন্দ্র থেকে এবং দ্বিতীয় মুখ্য ফোকাসের দূরত্ব, এই দুটো মুখ্য ফোকাসের দূরত্বই সমান হয়। তার মানে হচ্ছে যে এখানে একটা বস্তুকে যদি আমরা রেখে দিই, সেখান থেকে যে আলোগুলো এখান দিয়ে যাবে তারা কিন্তু তারপর সমান্তরাল রশ্মিতে পরিণত হবে। তাহলে একটা লেন্সের ক্ষেত্রে প্রথম মুখ্য ফোকাস আর দ্বিতীয় মুখ্য ফোকাস দুটো নির্দিষ্ট কোনো বিন্দু নয়। আসলে হচ্ছে যে তুমি একটা লেন্সকে এখানে আঁকলে, লেন্সকে আঁকার পর দুটো ফোকাস পাবে, একটা বাঁ দিকের ফোকাস, একটা ডান দিকের ফোকাস। বাঁ দিকের ফোকাসটাকে আমরা বলবো প্রথম মুখ্য ফোকাস, আর ডান দিকের ফোকাসটাকে আমরা বলবো দ্বিতীয় মুখ্য ফোকাস। প্রথম মুখ্য ফোকাসে আমরা বস্তুকে রাখি, অর্থাৎ প্রথম মুখ্য ফোকাসে বস্তুকে রাখলে সেখান থেকে যে আলোক রশ্মিগুলো বেরোবে সেগুলো সমান্তরালভাবে বাইরে বেরিয়ে যাবে। আর যদি কিছু সমান্তরাল রশ্মি এখানে এসে আপতিত হয় তারা প্রতিসরণের পর দ্বিতীয় মুখ্য ফোকাস দিয়ে পাস করবে। তাহলে দ্বিতীয় মুখ্য ফোকাসে অ্যাকচুয়ালি কি থাকে, আমার প্রতিবিম্ব তৈরি হবে, আর প্রথম মুখ্য ফোকাসে আমার বস্তু থাকবে। এটা হলো আমার উত্তল লেন্সের ক্ষেত্রে
প্রথম মুখ্য ফোকাস এবং দ্বিতীয় মুখ্য ফোকাস। এরপর তোমাদেরকে বলবো আমি সেটা হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে অবতল লেন্সের ক্ষেত্রে। অবতল লেন্সের ক্ষেত্রে আমরা কি করে মুখ্য ফোকাসগুলো বের করব। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি বলে দিতে হবে, সেটা হচ্ছে ফোকাস তল। ফোকাস তল বলতে কি বুঝি? দর্পণের ক্লাসটা যদি করে থাকো তাহলে দেখবে বলেছিলাম যে আমার এই যে ফোকাস রয়েছে, অর্থাৎ একটা লেন্সের এটা প্রধান অক্ষ আর এটা মনে করো লেন্সের ফোকাস। তাহলে এই ফোকাসের উপর দিয়ে আমরা একটা তল কল্পনা করতে পারি, একটা সমতল। এটা হচ্ছে একটা সমতল। এই যে আমি সমতলটা পাচ্ছি, এই সমতলটাকেই বলা হয় ফোকাস তল। এই সমতলটা কেমন? এটা হচ্ছে যে এটা যদি আমার প্রধান অক্ষ হয়, যদি আমার এটা একটা প্রধান অক্ষ হয় এবং প্রধান অক্ষের এই বিন্দুটা যদি ফোকাস হয় বা প্রধান অক্ষের এই বিন্দুটা যদি ফোকাস হয়, তা সে ফোকাসের ওপর একটা এরকম লম্বভাবে আমি একটা তল কল্পনা করব। এই লম্বভাবে যখন আমি একটা তল কল্পনা করব, এই যে তলটা, এই তলটাকেই বলা হয় ফোকাস তল। তাহলে ফোকাস তলের গুরুত্ব কি? ফোকাস তলের একটা গুরুত্ব রয়েছে, সেটা হচ্ছে যে যদি কিছু রশ্মি, যে রশ্মিগুলো একে অপরের সাথে সমান্তরাল কিন্তু তারা প্রধান অক্ষের সমান্তরাল নয় এবং বাঁকাভাবে এসে পড়ে, তারা প্রতিসরণের পর সেই ফোকাস তলেরই কোনো একটা বিন্দুতে গিয়ে মিলিত হবে। অর্থাৎ সমান্তরাল রশ্মি যখনই আসবে তারা একটা তলে গিয়ে মিলিত হয়, যে তলটাকে আমরা বলছি ফোকাস তল। আর এই ফোকাস তল আর প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ যে বিন্দুতে মিলিত হয়, সেই বিন্দুটাকে আমরা বলছি ওই লেন্সের মুখ্য ফোকাস। বোঝা গেছে তো? এবার দেখো আমরা তাহলে অবতল দর্পণের কথা বলি। এটা হচ্ছে আমার একটা অবতল লেন্স। এই অবতল লেন্সে কিছু সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ যদি আপতিত হয়, তারা অবতল দর্পণ থেকে ওই অবতল লেন্স থেকে প্রতিসৃত হবার পর তারা কি হয়? তারা অপসারী রশ্মিতে পরিণত হয়। তো আমরা ছবি যখন আঁকবো তখন মাঝে একটা এখানে লাইন এঁকে নেব এবং এই রশ্মিগুলোকে সেই লাইন থেকে বাঁকিয়ে ড্র করব। অর্থাৎ এই পর্যন্ত আলোক রশ্মিগুলো সোজা এলো, এরপর আলোক রশ্মিগুলো এখান থেকে বিভিন্ন দিকে বেঁকে গেল। এবং এই আলোক রশ্মিগুলোকে যদি আমরা পেছন দিকে এভাবে বাঁকিয়ে দিই, তাহলে দেখতে পাবো যে তারা একটা নির্দিষ্ট বিন্দু থেকে বেরিয়ে আসছে বলে মনে হবে। এই যে নির্দিষ্ট বিন্দুটা পাচ্ছি আমরা, এই বিন্দুটাকে বলা হচ্ছে আমার দ্বিতীয় মুখ্য ফোকাস। এটা হচ্ছে দ্বিতীয় মুখ্য ফোকাস। তাহলে আমরা প্রথম মুখ্য ফোকাস আর দ্বিতীয় মুখ্য ফোকাস বলতে কি বুঝছি না, যখন অসীম থেকে আলো আসছে এবং আলোটা অপসৃত হওয়ার পর বা প্রতিসৃত হবার পর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় বা একটা নির্দিষ্ট বিন্দু থেকে বেরোচ্ছে বলে মনে হয়, সেটাকে আমরা দ্বিতীয় মুখ্য ফোকাস বলছি। দ্বিতীয় মুখ্য ফোকাসে আমাদের প্রতিবিম্ব তৈরি হয়। তাহলে আমার প্রথম মুখ্য ফোকাস কেমন হবে? এখানে প্রথম মুখ্য ফোকাস হবে যদি আমার কিছু আলোক রশ্মি আছে যারা একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবার জন্য যাচ্ছে, কিছু অভিসারী আলোক রশ্মি গুচ্ছ। এখানে আমি একটা সোজা লাইন এঁকে নেব আগের মতোই
এখানে অভিসারী আলোক রশ্মি গুচ্ছগুলো একটা দিকে গেল, এরপর এখান থেকে যখন রশ্মিগুলো বেরোবে তারা এখান থেকে সমান্তরালভাবে বাইরে বের হবে। এই যে আলোক রশ্মিগুলো সমান্তরালভাবে বাইরে বের হলো, তাহলে এই আলোক রশ্মিগুলো প্রথমে যখন যাচ্ছিল তারা একটা নির্দিষ্ট বিন্দুর অভিমুখে যাচ্ছিল। এই রশ্মিগুলো একটা নির্দিষ্ট বিন্দুর অভিমুখে যাচ্ছিল। এই যে তারা একটা নির্দিষ্ট বিন্দুর অভিমুখে যাচ্ছিল, এই বিন্দুটাকে বলা হয় প্রথম মুখ্য ফোকাস। তাহলে এখানে F1 হচ্ছে আমার প্রথম মুখ্য ফোকাস, প্রথম মুখ্য ফোকাস, আর F2 হলো দ্বিতীয় মুখ্য ফোকাস। তাহলে এখানে কি হয়েছে, আমার প্রথম মুখ্য ফোকাসের ক্ষেত্রে কিছু অভিসারী আলোক রশ্মি গুচ্ছ একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হতে যাচ্ছিল, কিন্তু এই লেন্স থেকে বেরোনোর পর তারা সমান্তরাল রশ্মিতে পরিণত হয়েছে। এই যে সমান্তরাল রশ্মিতে পরিণত হলো, এটাকে আমরা বলছি প্রথম মুখ্য ফোকাস। আর দ্বিতীয় মুখ্য ফোকাস কি, কোনো একটা বিন্দুতে একটা বস্তুকে রাখলাম, সেই বিন্দু থেকে আলোক রশ্মিগুলো যখন বাইরে বেরোলো তখন তারা কি হচ্ছে, অপসারী আলোক রশ্মিতে পরিণত হচ্ছে। মানে এখানে সমান্তরাল আলোক রশ্মিগুলো এলো, তারা এখান থেকে অপসৃত হচ্ছে, এখানে আমার প্রতিবিম্ব আছে। তাহলে এখানে হচ্ছে এটা আমার বস্তুর মতো, এই ধরনের বস্তুকে বলা হয় আমার, এই ধরনের বস্তুকে বলা হয় অসৎ বস্তু। অসৎ বস্তু, আমরা অসৎ বস্তু নিয়ে পরবর্তী ক্লাসে আরও ডিটেলসে আলোচনা করব যে অসৎ বস্তু বলতে কি বোঝায়।